ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমার ব্লগে দেখতে পাবেন আপনি রাজবাড়ি ও রাজবাড়ির দরবার হল, রানী মহল, এই কিছু জায়গা আজকে আপনাদেরকে দেখাবো। সো দেখতে চোখ রাখুন আমার পুরো ভিডিওতে। বাংলাদেশের রংপুর বিভাগের দিনাজপুর জেলার সদর উত্তর পূর্ব দিকে অবস্থিত। রাজবাটি গ্রামের সন্নিকটে এই রাজবাড়িটি অবস্থিত। উল্লেখ্য যে প্রাচীন এই রাজবাড়িটির নামে গ্রামের নামকরণ করা হয়েছে রাজবাটি। এটি দিনাজপুরের কেন্দ্রীয় বাস টার্মিনালের পূর্বে অবস্থিত। দিনাজপুর রাজবাড়ির রাজ্য রাজা দিনরাজ ঘোষ স্থাপন করে। রাজা দিনরাজের নাম থেকেই রাজ্যের নাম হয় দিনরাজপুর। ভিউয়ার্স, এখন আমি রাজবাড়ির রাজদরবারের সামনে, ভিতরে রাজদরবার বসতো। আজকে আপনাদেরকে এই রাজবাড়ির পুরা হিস্টোরিটা আমি শোনাবো ভিডিওর মধ্যে দেখাবো, যা বারেন্দ্র বঙ্গীয় উপভাষায় পরিবর্তিত হয়ে নাম হয় দিনাজপুর। বাংলাদেশের যে কয়েকটি শক্তিশালী রাজবংশের উদ্ভব হয়েছিল, দিনাজপুরের রাজবংশ ছিল তার মধ্যে অন্যতম। মুঘল সম্রাট আকবরের রাজত্বের প্রায় শেষ লগ্নে এক ব্রহ্মচারী দেবদত্ত সম্পত্তি থেকে দিনাজপুর রাজবংশের তথা জমিদারির সূত্রপাত ঘটে। এই ব্রহ্মচারীর নাম ছিল কাশী ঠাকুর। তিনি ছিলেন এই রাজপরিবারের আদি পুরুষ। এরপর বংশানুক্রমে এই মসনদে বসেন মহারাজা সুখদেব, তাহার ছেলে জয়দেব এবং তাহার বংশধর প্রাণনাথ, রামনাথ, বৈদ্যনাথ ও রাধানাথ। কিন্তু রাধানাথ নাবালক থাকায় রানী সরস্বতীকে উত্তরাধিকারীর সূত্রে নিয়োগ দেয়া হয়। পরে মহারাজা গোবিন্দনাথ, তারকানাথ, গিরিজানাথ ও তার পালিত পুত্র মহারাজা জগদীশনাথ, মোট 11 জন মহারাজা প্রায় 400 বছর রাজ্য শাসন করেছেন এই রাজবাড়িতে। এই রাজবাড়ির সীমানায় আরও কিছু মন্দির, বিশ্রামাগার, দাতব্য চিকিৎসালয়, পানির ট্যাঙ্ক ও আমলাদের বাসস্থান স্থাপিত হয়। দিনাজপুর রাজবাড়ির ভূমির মোট আয়তন 16.41 একর, যার মধ্যে পূর্ব ও পশ্চিম দিকে দুইটি বৃহৎ চৌবাচ্চা, ট্যাঙ্ক, মঠ, বাগান, কাচারি ঘর, টেনিস কোর্ট, কুমারের বাড়ি অন্তর্ভুক্ত। দিনাজপুরের মহারাজা প্রাণনাথ রায়ের শাসনকালে রাজ্যের ক্ষমতা বৃদ্ধি পায়। মুঘল সাম্রাজ্যের অন্তর্দ্বন্দ্বের সুযোগে তিনি তার প্রতিবেশী মুঘল অধিকৃত অঞ্চলের জমিদার ও তালুকদারদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করে নিজের রাজ্যের পরিধি বাড়িয়ে নিয়েছিলেন। তার 40 বছরের শাসনকালে দিনাজপুরের রাজ্য বাংলা প্রশাসনিক ও রাজনৈতিক ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। নবাব মুর্শিদ কুলি খাঁয়ের পর মুর্শিদাবাদের নবাব রূপে মসনদে বসেন সুজাউদ্দিন মোহাম্মদ খাঁ। 1733 খ্রিস্টাব্দে বিহার প্রদেশে বাংলার নবাবের সঙ্গে যুক্ত হয়েছিল। এই সময় সুজাউদ্দিন ঢাকায় এবং বিহারের ও উড়িষ্যা শাসনের জন্য আরও 2 জন নায়েব নাজিম নিযুক্ত করেছিলেন। এদিকে 1722 খ্রিস্টাব্দে দিনাজপুরের রাজা প্রাণনাথ মারা গেলে তার উত্তরাধিকারী রাজা রামনাথ রায় রাজসিংহাসনে বসেন। ক্ষমতায় এসে রাজা রামনাথ পতিরাম, পত্নীতলা ও গঙ্গারামপুর অঞ্চল অধিকার করেন। এরপর তিনি গৌড়ের পথে মালদহের চাচল, খর্বা ও গাজল পরগনা অধিকার করতে থাকেন। সামগ্রিকভাবে তার রাজ্যের আয়তন, সামরিক ক্ষমতা প্রভৃতি বৃদ্ধি পায়। রাজা রামনাথের বিরাট ক্ষমতা ও ঐশ্বর্য দেখে নবাব সুজাউদ্দিন অত্যন্ত শঙ্কিত হয়ে পড়েন। তিনি রংপুরের নবনিযুক্ত মুঘল ফৌজদার সৈয়দ মোহাম্মদ খাঁকে দিনাজপুর আক্রমণ ও দখলের আদেশ দেন। সৈয়দ মোহাম্মদ খাঁও রামনাথের ক্ষমতার প্রতি ঈর্ষান্বিত ও ক্ষুব্ধ ছিল। কথিত যে সৈয়দ মোহাম্মদ খাঁ এক বিশাল সেনাবাহিনী সঙ্গে নিয়ে দিনাজপুর শহরের নিকটবর্তী রাজবাড়ি আক্রমণ ও লুট করতে এগিয়ে আসেন। অমিত ক্ষমতাশালী রাজা রামনাথও এক বিশাল সেনাবাহিনী নিয়ে এগিয়ে চললেন সৈয়দ মোহাম্মদ খাঁ ও তার নওয়াবী সৈন্যবাহিনীর সাথে যুদ্ধ করতে। সৈয়দ মোহাম্মদ খাঁ পরাজিত হয়ে শেষ পর্যন্ত রাজা রামনাথের হাতে বন্দী হলেন। দেখতে দেখতে চলে এলাম রানী মহলের সামনে। আম, জাম, লিচু, কাঁঠাল ও অন্যান্য গাছ দ্বারা এই জায়গাটি ভরে উঠেছে। এই বিল্ডিংটি শিশু পরিবারের শিক্ষক কর্মচারীদের কোয়ার্টার হিসাবে ব্যবহৃত হয়।
এই বিশাল রাজবাড়িটি একটি আকর্ষণীয় ঐতিহাসিক ঐতিহ্য, যা প্রত্নতাত্ত্বিক গবেষণা ট্যুরিজম স্পট হতে পারে। কিন্তু এই বিশাল স্থাপনাটি অযত্নে অবহেলায় ধ্বংস হয়ে যাচ্ছে। জনগণ সাধারণ এই স্থানে আবর্জনা ফেলায় এই বিদ্যমান অংশ ধ্বংসপ্রায়। এটি ছিল রানীদের সাজঘর। বর্তমানে এখন আমি রানী পুকুরের সামনে। এখানে রানী গোসল করত। রানী এই রাস্তা দিয়ে আসে, কার্পেট করা ছিল সে সময়। তো এই কার্পেটের মধ্য দিয়ে আসে এখানে এটা রানীর ঘাট ছিল, এখানে গোসল করত। আসলে বর্তমানে দিনাজপুর রাজবাড়ি বলতে এর অবশিষ্টাংশকে বোঝায়। এর বেশিরভাগ অংশ ধ্বংস হয়ে গেছে, শুধু গুটি কয়েক স্থাপনা এখনো বিদ্যমান। অবিলম্বে স্থাপনটি সংরক্ষণ না করা হলে এটি কালের গর্ভে বিলীন হয়ে যাবে। মঞ্চ, ডান পাশে ফাঁসির মঞ্চ। তো আজকের রাজবাড়ির ভিডিওটি আমার এই পর্যন্ত ছিল। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখান থেকেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বেশি বেশি আমার ভিডিওগুলো দেখবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।